আমাকে বাঁচা কিশোর, না হলে আমি যে এখান থেকে পড়ে যাব। তোকে বাঁচিয়ে আমার কি লাভ? তুই তো আমার কোনো কাজেই আসিস না। এর থেকে ভালো তুই এখানেই মর। ইয়া! এই মৃত্যুর রহস্য জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে ঠিক 1 মাস আগে। বিলাসপুরে এক নামি দামি এক্সপোর্ট ও ইম্পোর্টের ব্যবসাদার হলো কিশোর আর সার্থক। সার্থক হলো বেজায় বদমেজাজি স্বভাবের একজন মানুষ। তার তুলনায় কিশোর হলো এক ফুরফুরে মেজাজের মানুষ। সে তার নিজের মেহনতে তার ব্যবসাকে তুমুল উপরে তোলার চেষ্টা করেছে সারা জীবন ধরে। তাই তার আজকে খুবই নামডাক। একদিন কিশোর হ্যাঁ স্যারজি, আপনার মাল ঠিকঠাক জায়গাতেই পৌঁছে গেছে। আপনি বেশি চিন্তা করবেন না। আহ, চিন্তা তো আমি করিনি। আপনার কাছে মাল পড়েছে মানে আপনি ঠিকঠাকই আমার মাল বিদেশে পাঠিয়ে দেবেন। আপনার উপর আমার পুরো ভরসা আছে। ইনার নাম হচ্ছে কিশোর। ইনার বাড়ি হলো হলদিয়া বন্দরের কাছে। কিশোর একজন নামি দামি এক্সপোর্ট ও ইম্পোর্টের ব্যবসাদার। কিন্তু কিশোরের এত নামডাক আগে ছিল না। কিশোর তার নিজের দমে আর মেহনতে এই জায়গা হাসিল করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি এখন তাহলে। আর হ্যাঁ, পরের সপ্তাহে আমার কতকগুলো মাল যাবে বিদেশে। আমি এই কন্ট্রাক্টটাও আপনাকে দিতে চাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন। এই বলে শেঠজি ফোনটা রেখে দিল। কিশোর তখন খুশি হয়ে এই খবরটা তার গিন্নিকে বলতে গেল। গিন্নি, আমরা একটা ভালো কন্ট্যাক্ট পেয়েছি। তুমি এতে খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুশি হব না কেন? আমি এতে খুব খুশি। তখন কিশোরের জীবন সুখ ও শান্তিতে কাটতে শুরু করলো। কিন্তু অন্যদিকে তার এক প্রতিবেশী সার্থক কিশোরের এই সুখ ও সমৃদ্ধি কিছুতেই মেনে নিতে পারছিল না। কারণ সেও ছিল একজন ইম্পোর্ট ও এক্সপোর্টের ব্যবসাদার। বেটা কিশোর তো দেখছি খুব তাড়াতাড়ি অনেক টাকা লাভ করে ফেলেছে। না, এরামটা বেশি দিন চলতে দিলে আর হবে না। না হলে যে আমার ব্যবসা ডকে উঠে যাবে। আমাকে এমন কিছু একটা ভাবতে হবে যাতে ওর সব কাজ ছিনিয়ে নেওয়া যায়। সার্থক তখন ভাবতে শুরু করলো কি করে কিশোরের থেকে সব কাজ ছিনিয়ে নেওয়া যায়। ঠিক তখন সার্থকের মোবাইলে একটা কল এলো। হ্যালো সেঠজি, বলুন। হ্যালো সার্থক, আজ থেকে আমার কোনো রকম মাল তুমি আর এক্সপোর্ট করবে না। আর এখন থেকে সমস্ত কাজ করবে আমার কিশোর। না সেঠজি, এরমটা বলবেন না। আমি যদি আপনার কাজটা বাড়াই তাহলে তো আমি যে পথে নেমে যাব। না, তোমায় দিলে চলবে না। তোমার সঙ্গে ব্যবসা করে আমার 2 পয়সাও লাভ হচ্ছে না, উল্টে লোকসান হচ্ছে। কিন্তু কিশোরের সঙ্গে ব্যবসা করলে আমার লাভ হচ্ছে। অতএব আমি তোমায় মাল আর দেবো না। এই বলে সেট ফোনটা কেটে দিল। তখন সেটের কথায় সার্থক জ্বলতে শুরু করলো। এইসব এইসব হয়েছে ওই বেটা কিশোরের জন্য। ছাড়বো না, আমি ওকে কিছুতেই ছাড়বো না। আমি ওকে শেষ করে দেবো। আমি ওই বেটা কিশোরকে কিছুতেই ছাড়বো না। এইভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে গেল। কিশোর তখন ছোট ব্যবসাদার থেকে এক নামি দামি ব্যবসাদার হয়ে গেছে। আর অন্যদিকে সার্থক তার বদমেজাজি ও অতিরিক্ত লোভের কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বুঝলে গিন্নি, ব্যবসায় আজকাল ভালোই লাভ হচ্ছে, কিন্তু আমার ওই সার্থকের জন্য বড্ড খারাপ লাগছে। ও আমার থেকে আগে ব্যবসা শুরু করেছে, কিন্তু দেখো, ওর সব কাস্টমার আমার কাছে চলে আসছে। আমার ওর জন্য খুব খারাপ লাগছে। এতে তোমার কি দোষ বলো? তুমি তো তোমার মনোযোগ দিয়ে কাজ করছো, তাই হয়তো তুমি ওর থেকে বেশি কাজ পাচ্ছ। আমার কি মনে হয় জানো তো, এতে তোমার কোনো দোষ নেই। সত্যি এখানে কিশোরের কিচ্ছু করা ছিল না, কিন্তু সার্থক ওটা কিছুতেই বুঝতে চাইছিল না। একদিন রাত্রির বেলা সার্থক তার নিজের কষ্ট লোকানোর জন্য এক জায়গায় বসে বসে নেশা ভান করছিল। আজ আমার এই দশার কারণ হলো ওই কিশোর। ওই বেটা কিশোরের জন্যই আমার ব্যবসা লাটে উঠে যাওয়ার জোগাড়। না, এবার আমায় কিছু একটা ভাবতে হবে। এরম করে আর চলতে দিলে চলবে না। ঠিক তখন সার্থকের মাথায় একটা কুটবুদ্ধি আসতে শুরু করলো। মেরে ফেলবো, আমি ওই কিশোরকে মেরে ফেলবো। ওর জন্যই আমার সব বিপত্তি। ওকে আর বাঁচতে দিলে হবে না। আমি ওকে মেরে শেষ করে দেবো। তারপর
তারপর আমার জীবনে আবার আগের মতো হয়ে যাবে। আমার ব্যবসায় আবারও লাভ হতে শুরু করবে। আমি আবার প্রচুর টাকার মালিক হয়ে যাব। না, এবার আমি কিশোরকে মেরেই ফেলবো। ঠিক তার পরের দিন সার্থক কিশোরকে ডেকে আনে তার বাড়িতে, খাবার নিমন্ত্রণ করে। আর কিশোর যথারীতি ওর বাড়িতে পৌঁছেও যায়। তারপর কিশোর বলে, বাহ, খুব সুন্দর বাড়ি তো। তা সার্থকবাবু ভালো আছেন তো? এই মোটামুটি চলে যাচ্ছে। তখন কিশোর মনে মনে ভাবে, সার্থকবাবু যতই বলুক ভালো আছে, কিন্তু আমি তো জানি সে ভালো নেই গো। তার অনেক কাজ হাতছাড়া হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করি, আজ থেকে আমি যত কন্ট্রাক্ট পাবো তার অর্ধেক সার্থকবাবুকে দিয়ে দেবো। তাহলেই আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে, আর সার্থকবাবুর আর্থিক পরিস্থিতিও ঠিক হয়ে যাবে। কিশোর এতটাই ভালো মনের মানুষ ছিল, সে তার নিজের লাভের অঙ্কটাও লোককে দিতে ভয় পেত না। কিন্তু সে জানতো না তার জন্য আজকে কি বিপদ লুকিয়ে আছে। কিশোর বাবু, আপনি একটু দাঁড়ান। আপনি প্রথমবারের মতো আমার বাড়িতে এসেছেন, আপনার জন্য একটু জল এনে দিই। এই বলে সার্থক কিশোরের জন্য জল আনতে ঘরের মধ্যে চলে গেল। এই যে, এই বিষ মিশ্রণের জল আজকে আমি কিশোরকে দেবো, তারপরে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তারপর সার্থক ওই বিষ মিশানো জল নিয়ে চলে গেল কিশোরের কাছে। তারপর বলল, এই নিন, জলটা খেয়ে নিন। কিশোর তখন কোনো কথা না ভেবে ঢক ঢক করে সেই জলটা খেয়ে নিল। তারপর সার্থক মনে মনে ভাবতে শুরু করলো, খাও খাও কিশোর বাবু, তুমি মন ভরে খাও, এটাই তো তোমার শেষ খাওয়া। সেই জলটা খাওয়ার পরে কিশোরের কেমন একটা যেন হতে লাগলো। তার মনে হচ্ছে তার গলাটা যেন আস্তে আস্তে পুড়ে যাচ্ছে। তখন সে ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল আর এক নাগাড়ে বলতে থাকলো, বাঁচাও, বাঁচাও আমাকে সার্থক বাবু, বাঁচাও, আমার গলাটা কিরাম যেন হচ্ছে, বাঁচাও আমাকে সার্থক বাবু। বাবু মানে, তুই হলি যত নষ্টের ঘোড়া। আজ তোর জন্য আমার ব্যবসা লাটে উঠে যাওয়ার জোগাড়। তোকে যে বাঁচতে দিলে হবে না, আজ তোর মৃত্যু এখানেই। মানে, মানে এগুলো কি সব কথা বলছেন আপনি? মানে, মানে, মানেটা শোন। তোর জলের গ্লাসে বিষ মিশিয়েছিলাম আমি। একমাত্র আমি জানি এর ঔষধ। কিন্তু তোকে আমি আর সেটা দেবো না। তোকে বেঁচে থাকতে দেবো না। তোর মৃত্যু হলেই যে আমার ব্যবসায় লাভ হবে। এই কথাগুলো শুনবার পরই কিশোর সেইখানেই মারা যায়। তারপর সার্থক হাসতে হাসতে বলে, এই তো ব্যাটা মরেছে এতদিনে, এবার আমি প্রচুর টাকার মালিক হব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। কেউ পারবে না। যাই, এবার গিয়ে এই ব্যাটা কিশোরের লাশটাকে ঠিকঠাক জায়গায় ফেলে দিয়ে আসি। তারপর সার্থক একটা খাদের পাশে কিশোরের লাশটাকে নিয়ে যায় আর টানতে টানতে নিয়ে গিয়ে সেইখান থেকে সেই লাশটাকেও ফেলে দেয়। অনেক অনেক ক্ষতি করেছিস তুই আমার। তুই আমার লাভের টাকা খাবি, সেটা আমি কখনো হতে দিই রে। হাহ, আজকে আমি খুশি। আজকে আমাকে আর বড়লোক হতে কেউ আটকাতে পারবে না। তারপর সার্থক ওখান থেকে চলে যায়। এরপর কেটে যায় অনেকগুলো মাস। কিশোর তখন বেঁচে না থাকায় সমস্ত লোকই মাল দিতে আসতো সার্থককে, আর সার্থক তাদের থেকে অর্ধেক লাভ রেখে দিত। এর ফলে সার্থক কিছু মাসের মধ্যে অনেক টাকার মালিক হয়ে যায়। হ্যাঁ সেট, আপনার মালটা আমি ঠিকঠাক পাঠিয়ে দেবো, কিন্তু তার বদলে আপনার মালের অর্ধেক লাভ দিতে হবে আমাকে, না হলে কিন্তু আমি আপনার মালটা আর পাঠাবো না। সেটা বললে কি করে হবে? আপনি তো এরম করতে পারেন না। ওটা তো আমার লাভের টাকা, আপনি ওটা কেন নেবেন? দেখুন, ওসব আমি বুঝি না, আপনি দেবেন কি না। দেখুন, এখানে আমি ছাড়া আর অন্য কোনো ডিলার তো পাবে বলে আমার মনে হয় না।
একমাত্র ডিলার আমি এখানে একা। আপনি যদি মালটা না দেন আপনার মালটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে। এর থেকে ভালো আমাকে দিয়ে দিন, তার বদলে নয় অর্ধেক লাভটাই তো চাইছি। ঠিক আছে, তাই হবে। কেউ নেই এখানে, আর কেউ নেই। এখানকার একমাত্র রাজা আমি। ওখানে আর অন্য কেউ ডিলার না থাকায় সার্থক তার নিজের লাভ রাখতো অনেক, আর অন্যরা কিছু তাতে বলতেও পারতো না। সে এখানে একাই রাজত্ব করে বেড়াতো। একদিন রাত্রিবেলা যেখানে কিশোরের লাশ ফেলে এসেছিল সার্থক, সেইখান থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট আলোক রশ্মি। কিন্তু ওটা কিসের আলোক রশ্মি, কে ওটা? ভালো করে দেখলে দেখা যায় ওটা আর কেউ নয়, ওটা হলো কিশোরের আত্মা। কেন সার্থক, কেন? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তুই কেন আমার জীবনটা নিয়ে নিলি? না, আমি এর প্রতিশোধ নেবই। আমি আর সার্থককে বাঁচতে দেব না। এরপর একদিন সার্থক তার চেয়ারে বসেছিল, ঠিক তখন তার মোবাইলে একটা কল আসে। হ্যালো, আমি এক ব্যবসাদার বলছি। আমার কিছু মাল ছিল বাইরে পাঠানোর। আপনি কি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি, কিন্তু আপনার মালের 50% লাভ দিতে হবে আমায়। আপনি এতে রাজি আছেন তো? ঠিক আছে, আমি রাজি। তা আপনি কয় টাকার মাল দেবেন? আপনার ফোনের এসএমএসটা একবার চেক করুন। তখন সার্থক তার ফোনের এসএমএসটা দেখে অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 50 লাখ টাকা। এই নিন, আমি অগ্রিম টাকা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আর তার সাথে একটা ঠিকানাও পাঠিয়েছি। যান, ওখানে আপনার লোককে পাঠিয়ে দিন, আর আমার মালটা পৌঁছে দিন ঠিকঠাক জায়গায়। এই বলে অচেনা লোকটি ফোনটা কেটে দেয়। তারপর সার্থক বলে, ভারী অদ্ভুত মানুষ তো, চেনে না জানে না এতগুলো টাকা পাঠিয়ে দিল আমায়। তাতে আমার কি, আমি তো আমার লাভটা বুঝে নিয়েছি। নিমাই, নিমাই, একটা ঠিকানা দিচ্ছি, ওই ঠিকানায় গিয়ে ঠিকঠাক মালগুলো তুলে আনতো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর নিমাই তার মালিকের কথা অনুযায়ী সেই জিনিস ঠিকঠাক জায়গায় পৌঁছিয়ে দেয়। বলে, মালিক, আমি সব মাল ঠিকঠাক জায়গায় পৌঁছে দিয়েছি, কিন্তু জিনিসগুলো থেকে কিভাবে একটা পচা গন্ধ বেরোচ্ছে না? আহ, তাতে তোর কি? তুই সোজা ঘরে চলে যা, যা গিয়ে নিজের কাজ কর, আমার খালি টাকা নিয়ে কথা। হা হা হা। এরপর আবারও কেটে গেল কিছুদিন। সার্থক একদিন ঘরের মধ্যে বসে আছে। হঠাৎ তার মোবাইলে আবারও একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, কে? আমি চিনতে পারছেন না আমায়? আরে হ্যাঁ হ্যাঁ, বলুন, এবার চিনতে পেরেছি। কি, আবার কোথাও মাল পাঠাতে হবে নাকি? হ্যাঁ, ঠিক ধরেছেন আপনি। আবারও মাল পাঠাতে হবে, কিন্তু এবারের কন্ট্রাক্টটা হবে অনেকটাই বড়। 50 কোটি টাকার কন্ট্রাক্ট। এত অঙ্কের টাকার কথা শুনে সার্থকের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো, আমি পারবো। আগে আমার পুরো কথাটা শুনুন, তারপর না হয় পারবে বলবেন। এই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য আপনাকে যে আমার কাছে আসতে হবে, না হলে কিন্তু এই কন্ট্রাক্টটা আপনি পাবেন না। কি, রাজি তো? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি আছি। এরপর সেই লোকটা সার্থককে একটা ঠিকানা দেয়, আর সার্থক যথারীতি রাত্রি নামার পর সেই ঠিকানায় যেতে শুরু করে। কিন্তু এতগুলো অঙ্কের টাকার লোভে সে হয়তো ভুলে গেছে এইটা হলো সেই ঠিকানা, যেই ঠিকানায় সার্থক কিশোরের লাশটাকে টানতে টানতে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল। তখন রাত 1টা বাজে। সার্থক সেই জায়গায় গিয়ে পৌঁছায়, আর সেইখানে গিয়ে দেখতে পায় একটা উঁচু খাদের পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। নিন, আমি চলে এসেছি, এবার আমাকে কন্ট্রাক্টটা দিন। হ্যাঁ, দেব, তোমাকেই তো দেবো। তখন সেই ব্যক্তি সার্থকের দিকে ঘুরে তাকালে সার্থক যা দেখতে পায় সেটা দেখে তার গায়ের লোম খাড়া হয়ে যায়। সে দেখতে পায় ওটা আর কেউ নয়, ওটা হলো কিশোর,
কিশোরকে ওই অবস্থায় ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে সার্থক রীতিমতো চমকে ওঠে আর বলে, এটা এটা কি করে সম্ভব? আমি তো তাকে মেরে ফেলেছি, তাহলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কি করে? হ্যাঁ হ্যাঁ, তুই আমাকে মেরে ফেলেছিস, আর আমার বুকে জ্বলতে থাকা আগুনের প্রতিশোধ আমাকে এইখানে ফিরে আসতে বাধ্য করেছে। আর একদিন তুই আমাকে যেইভাবে মেরে ফেলেছিস, আজ আমিও তোকে ঠিক ওইভাবেই মেরে ফেলবো। না না না, আমাকে মারিস না। আমার যে বড় ভুল হয়ে গেছে। এবারের মতো আমায় ক্ষমা করে দে। আমাকে মারিস না ভাই, আমাকে মারিস না। মারবো না? আমিও তোকে কতবার বলেছিলাম আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি ঠিক তোর পায়ের সামনে পড়ে ছটফট করছিলাম, কিন্তু তখন তুই আমাকে বাঁচাসনি। তুই তোর লাভটা বুঝেছিস তখন। আমার যে খুব বড় ভুল হয়ে গেছে। এবারের মতো আমায় ক্ষমা করে দে। আমি তোর কি ক্ষতি করেছিলাম বল? আমি তো তোর নিজের মতোই আমার ব্যবসা করছিলাম, কিন্তু তুই সেই ব্যবসাটুকুনি আমাকে শান্তিতে করতে দিলি না, মেরে ফেললি আমায়। আর আজ আমিও তোকে ছাড়বো না, আমিও মেরে ফেলবো তোকে। না না, মারিস না আমায়। তারপর কিশোর টানতে টানতে ছুঁড়ে দেয় সার্থককে সেই খাদের মধ্যে। সার্থক তখন তার এক হাতে খাদের শেষ প্রান্ত থেকে ঝুলতে থাকে। বাঁচা ভাই, ভাই বাঁচা, আমার হাতটা যে ছিঁড়ে যাবে এবার। বাঁচা আমায়, এনে তোল এখান থেকে। তোকে বাঁচিয়ে আমার কি হবে? তোকে বাঁচিয়ে তো আমার কোনো লাভ নেই। এর থেকে ভালো তুই এখানেই মর, তোর সব পাপের প্রায়শ্চিত্ত হোক এখানে। এই বলে কিশোর সার্থকের হাতটা পায়ে করে ডলতে শুরু করে, আর সার্থক সেই যন্ত্রণা সহ্য করতে পারে হাতটা ওইখান থেকে ছেড়ে দেয়, আর সেই খাদের মধ্যে আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে। আজ আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। টাকার চেয়ে একটা মানুষের প্রাণের দাম অনেকটাই বেশি।